গত ক্লাসে আমরা যেটা পড়েছি তোমরা হয়তো মনে আছে। তো আমরা দেখেছি গত ক্লাসে কি দেখেছি বলো তো? ইমিউনোজিন। হ্যাঁ, ইমিউনো রিলেটেড জিন যেগুলো ফিশে পাওয়া যায় বা আইডেন্টিফাই হয়েছে সেগুলো আমরা দেখেছি এবং সেগুলো কি কাজ করতে পারে সেগুলো মোটামুটি একটু জেনেছি। তার আগের ক্লাসে আমরা যেটা দেখেছি যে অ্যান্টিবায়োটিক পেপটাইডস। আজকে আমরা দেখবো যে তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা আছে যে ইম্প্যাক্ট অফ একুয়াকালচার জেনোমিক্স অন ফিশ ইমিউনোলজি। তো গত ক্লাসে আমরা দেখেছি যে জেনোমিক্স কাকে বলা হয়। হুম বলো তো। মিলন মিলন তুমি কি গত ক্লাসে ছিলা? মিলন হোসেন, এই মিলন। স্যার মিলন, আমি গত ক্লাসে ছিলাম না স্যার। আচ্ছা গত ক্লাসে ছিলা না তুমি। তোমাদের তো আরেকটা কোর্স আছে জেনোমিক্স, তাই না? একুয়াকালচার জেনোমিক্স নামে আরেকটা কোর্স আছে না? জি স্যার, আমি গত ক্লাসে ছিলাম না স্যার। হ্যাঁ আমি বুঝতে পারছি জি স্যার। ছিল না, কিন্তু আমাদের একটা জেনোমিক্স, তোমাদের একটা জেনোমিক্স কোর্স আছে না, একুয়াকালচার জেনোমিক্স। তো ওইখানে তো পড়েছো জেনোমিক্স কাকে মাস্টার্সে। বলে। মাস্টার্সে। জি স্যার। তো ওইখানে জেনোমিক্স কাকে বলে সেটা পড়েছো না? জি স্যার। স্যার তাহলে মিলন হোসেন তুমি বলো জেনোমিক্স কাকে বলে। বলো। মিলন শুনতে পাচ্ছ? কই মিলন কি আবারই হয়ে গেল নাকি? মিলন হোসেন সে কি আছে? তাই নাকি ছেলে? আছে, কিন্তু ওর অডিওটা দেখাচ্ছে না, স্পিকার তো দেখাচ্ছে না। শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। যাই হোক, আমরা জেনোমিক্স কাকে বলে সেটা তো জানি, তাই না? ইয়ে বলো তো, সঙ্গীতা বলো তো, কাকে বলে? আর জিনোম নিয়ে যেখানে মানে একটা ব্রাঞ্চ যেটাতে জিনোম নিয়ে কথা, জিন নিয়ে কথা হয় আর কি, মানে আলোচনা করা হয় জিনোম সম্বন্ধে। ভালো করে ইংলিশে বলো। ব্রাঞ্চ অফ বায়োলজি। এত কিছু তো বলার দরকার নাই। জিনোমিক্স মিন্স হলো স্টাডি অফ জিনোম। জি স্যার। জিনোম। জিনোম স্টাডি অফ জিনোম অর্থাৎ জিনোম নিয়ে স্টাডি। আর জিনোমটা কি? জিনোমটা কি? জিনোম মূলত জিনের সেট, যেখানে ডিএনএ নিয়ে, ডিএনএ পুরো সব টোটাল একটা সেলের টোটাল ডিএনএ নিয়ে কথা হয় যেখানে, সেটাই মানে জিনোম হলো টোটাল টোটাল সেট অফ ডিএনএ। ডিএনএ। সেটা ক্রোমোসোম। ক্রোমোজোম, ক্রোমোজোম সেট অফ ক্রোমোজোম না। তোমরা আগের এটা জি পড়ে, স্যার। তোমাদেরকে যে আগের কয়েকটা ক্লাসে আগের ক্লাসে আমি একটা দেখাইছি না এখানে। জি স্যার। এখানে দেওয়া আছে, দেখো। জিনোম হলো জিনোমিক দ্য টোটাল ডিএনএ কন্টেন্ট ইন দ্য সেল, তাই না? আর জেনোমিক্স মানে হলো এইটা নিয়ে যে স্টাডি, সেটা হলো জেনোমিক্স। আর এই জিন নিয়ে স্টাডিকে কি বলে? জেনেটিক্স। জেনেটিক্স। গুড। আচ্ছা, এটা মনে রাখবা, হ্যাঁ। তো আমরা আজকে যেটা দেখব সেটা হলো যে ইমিউনোলজির ক্ষেত্রে জিনোমিক্স এর গুরুত্বটা কি। আসলে এখানে বলছে ইমপ্যাক্ট, আমি তো এটা আসলে বলতে মানে আমার এটার সাথে একমত নই ইমপ্যাক্টের সাথে, যেটা রোল অফ অ্যাকোয়াটিক জিনোমিক্স। হ্যাঁ, এটা রোলটা কি, জিনোমিক্স এর কন্ট্রিবিউশনটা কি বা রোলটা কি অন ফিশ ইমিউনোলজি, তাই না? ফিশ ইমিউনোলজির ক্ষেত্রে জেনোমিক্স কি কাজে লাগে বা কিভাবে আমরা জেনোমিক্সকে কাজে লাগাতে পারি ফিশ ইমিউনোলজির ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা একটু দেখবো, খুব বেশি দেখার সুযোগ নেই। আচ্ছা, এখন আমরা ইমিউনোলজি তো পড়তেছি। এখন তোমরা জানো যে প্রত্যেক ক্লাসে কিছু না কিছু এক্সাম্পল দিতে হচ্ছে মানুষের সাথে, তাই না?
হ্যাঁ, হিউম্যান স্যার ম্যামাল সাথে এক্সাম্পল দিতে হচ্ছে। কেন এক্সাম্পল দিতে হচ্ছে বলো তো? স্যার সবকিছু স্যার ফিশনেতে পাওয়া যায় না স্যার, এই জন্য স্যার মানুষের সাথে মানে সম্পর্কিত বিষয় নিয়ে স্যার কথা বলতে হচ্ছে চায় স্যার। না বা ফাংশন হয়তো জানা যায় না, রিসার্চ হয়তো বা সবকিছু নিয়ে হয় না সবসময়। কারণ আমাদের আর মনে করো ফিশের ক্ষেত্রে যদি বলি যে ফিশ, তোমরা জানো যে ফিশের সংখ্যা অনেক, হ্যাঁ, শুধু তাই নয়, ফিশের সংখ্যা অনেক এবং এক একটা এক এক বৈশিষ্ট্যের, এদের ফিজিওলজি হ্যাঁ অনেকটাই ডিফারেন্ট। জি স্যার। তার ফলে কি হয়, এই জন্য মানে তুমি চাইলেই একটা মাছের বৈশিষ্ট্য দিয়ে তুমি জেনারেলাইজ করতে পারো না যে অন্য মাছেরও একই রকম হবে, তাই না? জি স্যার। কারণ তোমরা জানো ফ্রেশ ওয়াটার ফিশ, মেরিন ওয়াটার ফিশ, এদের ফিজিওলজি ডিফারেন্ট। তোমরা জানো অসমোরেগুলেশন, এদের ফাংশন, তাই না? কিছু কিছু জিন আছে যেগুলো এক মাছে আছে আরেক মাছে নাও থাকতে পারে, সব মাছে সেগুলো পাওয়া যায় না। সো আমরা যদি ইমিউনোলজিকে জেনারেলাইজ করতে চাই ফিশের ক্ষেত্রে, সেটা সম্ভব নয়, তাই না? সেজন্য কয়েকটা প্রবলেম আছে, যেমন ফার্স্ট, দ্য নেসেসিটি টু স্টাডি মেনি ডিফারেন্ট স্পিসিস, 40-50,000 ফিশ স্পিসিস আছে। এটা কি সম্ভব সবগুলোকে নিয়ে স্টাডি করা, এদের ফিজিওলজি স্টাডি করা? সম্ভব নয়, তাই না? সম্ভব নয়, মানে অসম্ভব একটা কাজ। 2 নাম্বারটা হলো এদের যে ফিজিওলজিক্যাল ভেরিয়েশন, যে ডাইভার্সিটি, যে এখন মনে করো 20,000 ফিশ আছে, সে 20,000 ফিশকে যদি আমরা 8টা 10টা 20টা গ্রুপে ভাগ করতে পারতাম এবং প্রত্যেকটা গ্রুপের মানে গ্রুপের মধ্যে যেগুলো থাকতো তাদের যদি বৈশিষ্ট্য একই রকম হতো তাহলে কিন্তু সম্ভব হতো। কিন্তু এদের ফিজিওলজি একই গ্রুপের মধ্যে, ফর এক্সাম্পল অস্টিকথিস, কন্ড্রিকথিস, এগুলো আমরা ভাগ করতে পারি, বাট অস্টিকথিসের মধ্যে বিভিন্ন মাছে বিভিন্ন রকম বৈশিষ্ট্য হতে পারে, কন্ড্রিকথিসের ক্ষেত্রেও বিভিন্ন রকম হতে পারে। ফিজিওলজিক্যাল ডাইভার্সিটিটা অনেক বেশি, এটা একটা প্রবলেম। আর একটা হলো থার্ড ইজ দ্য পসিটি অফ নলেজ অ্যাবাউট দ্য জিন অফ ইমিউনো সিস্টেম ইন মোস্ট ফিশ স্পিসিস। পসিটি মিনস এটা হলো ল্যাক, বলতে পারো ল্যাক অফ নলেজ। হ্যাঁ, জিন সম্বন্ধে আমরা ভালো জানি না, অনেক অনেক জিন আছে যেগুলো সম্বন্ধে আমাদের ভালো ধারণা নেই এবং বেশিরভাগ মাছের ক্ষেত্রে সেগুলো ফাংশনটা কি সেগুলো আমরা জানি না। এখন তোমরা যদি ই করো, গুগল সার্চ করো, তাহলে দেখতে পাবা যে কমনলি 20-25-30টা ফিশ আছে যাদের নিয়ে ইমিউনোলজিক্যাল বেশি কাজ হয়েছে বা হচ্ছে। কয়েকটা মাছের নাম বলতে পারবা কেউ? আর স্যামন, চ্যানেল ক্যাটফিশ এগুলো বেশি হ্যাঁ, হয়েছে। স্যামন, ক্যাটফিশ, তারপরে রেইনবো ট্রাউট, হ্যাঁ ট্রাউট, জি। এগুলো নিয়ে। আর আমাদের ফ্রেশ ওয়াটার, আমাদের ফ্রেশ ওয়াটার না মানে ট্রপিক্যাল ফিশের কি 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 মাছ বেশি হয় বলো তো? ট্রপিক্যাল মিন্স আমাদের যে কমন কার্প, স্যার কার্প, তারপরে ইলিশ, এগুলা ইলিশ নিয়ে হয় না, ইলিশ কমন কার্প, কোনো কাজ নেই। তেলাপিয়া। তেলাপিয়া হয়, তেলাপিয়া, জি। তেলাপিয়া হয়, পাঙ্গাস নিয়ে কিছুটা হচ্ছে। কার্পের মধ্যেও আবার সব কার্প নিয়ে হয়নি, যেমন কমন কার্প, কার্পে কিছুটা কাজ আছে। আমি তোমাদেরকে যে এই তোমাদের আগের যে স্লাইড দেখাচ্ছি একটা মনে আছে, যে অনেকগুলো টেবিল বা জিনের লিস্ট দেখিয়েছি, স্যার ওখানে তোমরা ঘুরে ফিরে তোমাদের, আমি আরেকটু যদি দেখাই ওখানে, জাস্ট একটু যদি যাই, এখানে দেখো, এখানে আহ, এখানে যে কয়টা মাছ, যেমন এটা হলো কি ক্রুশিয়ান কার্প, এটাকে গোল্ড ফিশ বলি, গ্রাস কার্প, কমন কার্প, জেব্রা ফিশ, চ্যানেল ক্যাটফিশ, আটলান্টিক স্যামন, রেইনবো ট্রাউট, এগুলো এখানে দেখো। জেব্রা ফিশ, রেইনবো ট্রাউট, ক্রুশিয়ান কার্প, গ্রাস কার্প, চ্যানেল ক্যাটফিশ, জাপানিজ ফ্লাউন্ডার, আর কয়েকটা এখানে এক্সট্রা আছে। এখানে ঘুরে ফিরে ওই একই, এখানে দেখো সব ঘুরিয়ে ফিরিয়ে এই 8-10টা মাছ নিয়েই কাজ হয়েছে, দু একটা এক্সট্রা আছে, সব মিলে হয়তো 20-25টা হতে পারে, তাই না? এখানে জেব্রা ফিশ নিয়ে প্রচুর স্টাডি হয়েছে বা হচ্ছে, এর পেছনে একটা কারণ আছে, তোমরা জানো কারণটা কি? সব জায়গায় পাওয়া যায়। শর্ট লাইফ স্প্যান, লাইফ স্প্যান শর্ট, এটা তাড়াতাড়ি ম্যাচুরিটি আসে, তাতে সমস্যা সুবিধা কি? অ্যাভেলেবল স্যার, তারপর সস্তা। সস্তা, তুমি অ্যাভেলেবল, তোমার রিসার্চ কাজ তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যায়। জি স্যার, এটাও তো। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেটা তোমরা এখন বলো নাই, দেখি কেউ বলতে পারো কিনা, ব্রেইনস্টর্মিং করো। হচ্ছে এটার নাম হুম
দেখি স্যার ডিম দেয় সহজে স্যার, মানে যে, কি বলে এটাকে সহজে ডিম দিলে কি আমাদের কোনো সুবিধা আছে? স্যার, রিসার্চ করতে স্যার সুবিধা। আচ্ছা, এখানে আমার ওইটার এটা নেই। এখানে ফিশগুলোর নাম আছে দেখো, যেগুলো জিনোম জানা গেছে, এর মধ্যে জেব্রা ফিশ একটা। হুম, জেব্রা ফিশের সাথে হিউম্যানের যে জিনোমের সিকোয়েন্স, সেটা অনেক 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 মিল। হুম, সেই জন্য অনেক জিন আছে যেগুলো ফিশ রিলেটেড, বাট জেব্রা ফিশে পাওয়া যায় অনেক। সেই জন্য মানে মডেল অর্গানিজম হিসেবে জেব্রা ফিশ ইউজ করা হয়। যেমন আমরা কি করি, গিনিপিগ ইউজ করি, মাউস মডেল ইউজ করি, ক্যাট ইউজ করি। হুম, কি একটা কি করা হয়, খরগোশ, তাই না, র্যাবিট, এই মডেলগুলো ইউজ করা হয়। এখন তুমি হিসেব করো, ওইগুলো ইউজ করার সুবিধা নাকি জেব্রা ফিশ ইউজ করার সুবিধা? হুম, অবভিয়াসলি জেব্রা ফিশ ইউজ করা সহজ, না, কনভেনিয়েন্ট। হ্যাঁ, এবং তোমরা আগে যেগুলো বলছো যে অ্যাভেলেবল এবং দাম খুব বেশি না, এবং রিপ্রোডাকশন হয়, তুমি যদি একটা স্টক রাখো সেই স্টক থেকে অনেক বড়, অর্থাৎ কন্টিনিউয়াসলি তুমি সেখান থেকে জেব্রা ফিশ ইউজ করতে পারবা তোমার রিসার্চের পারপাসে। সেই জন্য অনেক যারা হিউম্যান নিয়ে কাজ করে, হিউম্যান বায়োলজি নিয়ে কাজ করে বা ইমিউনোলজি নিয়ে কাজ করে, তারা জেব্রা ফিশের দিকে এরা মানে আগ্রহী হচ্ছে। কারণ অনেক জিন আছে যেগুলো অন্যান্য ফিশে নেই, বাট জেব্রা ফিশে আছে, এবং এদের যে জেনেটিক স্ট্রাকচার বা সিমিলারিটি হিউম্যানের সাথে অনেক অনেক মিল অন্যান্য ফিশের তুলনায়, যার ফলে ওটা নিয়ে কাজ করা হয়। হুম, বুঝতে পারছো? আচ্ছা, এখন যেটা বলছিলাম যে 3 নাম্বার এটা গেল যে নলেজ আমাদের নেই জিন রিলেটেড, যেগুলো ফিশে আছে সেগুলো নিয়ে নলেজ নেই, যার ফলে আমরা ইমিউনোলজিতে কাজ করতে চাই না। এখন তোমাদের কাউকে যদি বলা হয়, যেমন মনে করো সঙ্গীতা, তোমাকে বললাম তুমি এই কি বলে চান্দা মাছের ইমিউনোলজি নিয়ে কাজ করো। তো তুমি তো জানো না কিছু, হ্যাঁ, তোমাকে সুপারভাইজার বললো ফর এক্সাম্পল যে এটা নিয়ে কাজ করো, তুমি এটা নিয়ে কাজ করো। তখন তুমি কি করবে? আচ্ছা, ঠিক আছে স্যার, করবো। কারণ তুমি নিজেও জানো না যে আসলে কি জানা দরকার। হুম, কিন্তু যখন তুমি কাজ করতে যাবা, মানে ফর এক্সাম্পল এই কোর্স পড়ার পরে তুমি তো কিছুটা বুঝতে পারবা যে আমাদের একটা ফিশের ইমিউনোলজি নিয়ে কাজ করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে, তাই না? তখন এখন যদি তোমাকে বলি যে তুমি চান্দা মাছের ইমিউনোলজি নিয়ে কাজ করবা, তখন তুমি কি করবা? তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম যে তুমি বাসায় গিয়ে সার্চ করবা চান্দা মাছের ইমিউনোলজি বা চান্দা মাছের জিনোম জেনেটিক্স নিয়ে কি কি কাজ হয়েছে। তো তুমি খুঁজে খুঁজে কি পরের দিন এসে বললা, স্যার আমি কিছুই তো পেলাম না। কারণ পেলা না, কারণ তুমি কিভাবে এই ধরনের কোনো কাজ হয়নি। অ্যাটলিস্ট তুমি যদি জিনোমটা জানো, যে জিনোমটা যদি আহ জানা থাকে, অর্থাৎ যে কোনো অ্যানিমালের জিনোম যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। চান্দা মাছের জিনোম নিয়ে কেউ ইন্টারেস্টেড হবে? এটা একটা ছোট ইন্ডিজেনাস ফিশ, আমাদের আমাদের দেশে তো অন্য ফিশের ইমিউনোলজি নিয়ে কাজ হয়নি, সো এটা নিয়ে কাজ বিদেশিরা করবে না। সো আমরা চাইলেও এটা করতে পারবো না। করতে গেলে আমাদেরকে আরো মানে অনেক অনেক কাজ করে তারপরে ইমিউনোলজিতে আসতে হবে, তাই না? সেই জন্য একটা প্রবলেম। আর 4 নাম্বার আর একটা প্রবলেম হলো, দ্য ফোর্থ প্রবলেম ইজ এ ল্যাক ফর মোস্ট স্পিসিস অফ সেল কালচার সিস্টেম। তোমাদের সেল কালচার নিয়ে এই টার্মটা আমি ইউজ করছি, বাট তোমাদেরকে কি সেল কালচার কি এরকম কিছু বলেছি? কিছুটা বলছিলাম মনে হয়, নাকি মনে আর আছে? ওই যে ইনভিট্রোর ক্ষেত্রে বলছিলেন একটু যে সেল কালচার। ইনভিট্রো এটা হলো, সেল কালচার হলো ইনভিট্রো। তো টিস্যু কালচার তো তোমরা শব্দের সাথে পরিচিত, তাই না? টিস্যু কালচার, হুম, জি স্যার, পরিচিত স্যার এটা। পরিচিত। তো টিস্যু কালচারের মতোই সেল কালচার, এক্ষেত্রেও যেটা হয়, যে কোনো একটা ফিশের, তুমি যে কোনো অর্গান নিয়ে, ফর এক্সাম্পল ফিন হতে পারে, স্কেল নিয়ে অসুখ কাজ হয়নি, দেন স্কিন হতে পারে। কিন্তু সবচেয়ে ভালো যেগুলো হয় সেটা হলো, মানে এটা হলো একটা সেল থেকে আরেকটা সেল গ্রো করানো। হুম,
তোমরা এমনি বুঝতে পারো যে যে সেলগুলো মানে কি বলে একটু ইম্যাচিউর সেল বা বাচ্চা, যে বাচ্চাদেরকে তোমরা জানো যে বেশি বাচ্চা যারা মানে ছোট মানুষ বা ছোট বাচ্চা তাদেরকে কিন্তু খুব সহজে কোনো কিছু বোঝানো যায়, অর্থাৎ তাদেরকে কোনো একটা এনভায়রনমেন্টের সাথে সহজে খাপ খাওয়ানো যায়। সেই জন্য এমব্রায়োনিক সেল যদি হতে পারে, এমব্রায়োনিক একটা ফিশের যে এমব্রায়ো, অথবা যে ফিন যেগুলো, অথবা ছোট মাছ, অথবা মাছের যে কোনো একটা অর্গান নিয়ে, আমরা কিছু কিছু অর্গানের নাম বলেছি যেগুলো ইমিউনোলজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দুই একটা অর্গানের নাম বলো তো কেউ, এই বলো। জয়ন্ত, কিডনি। জয়ন্ত বলো। আচ্ছা জয়ন্ত আছে নাকি? লিভার, কিডনি। লিভার, কিডনি। কিডনি বলতে আমরা স্পেসিফিক একটা টার্ম বলতে পারি, কোন কিডনি বলো তো? পিটুইটারি। হেড কিডনি। হেড কিডনি। না, কিডনির দুইটা অংশ না, হেড কিডনি একটা ট্রাঙ্ক কিডনি, তাই না? জি স্যার। হেড কিডনি থেকে কি হয় বলো তো? স্যার হরমোন নিঃসৃত হয় স্যার। বিভিন্ন গ্ল্যান্ড। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ইমিউনোলজি। গোনাড। বোন মেরো, না গোনাড তো হয় কিডনি থেকে। বোন মেরোটা হলো স্প্লিন, তাই না? মনে আছে? স্প্লিন। জি স্যার। জি স্যার। হেড কিডনি থেকে ম্যাক্রোফেজ সেল হয়, স্প্লিন থেকেও হয়, এবং অনেক ধরনের মানে ইমিউনোলজির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেড কিডনি, তাই না? আমরা এই সব অর্গানগুলোকে আমরা ফিশ থেকে আলাদা করতে পারি। হ্যাঁ, লাইভ ফিশ থেকে অবশ্যই, ডেড ফিশ হলে তুমি সেগুলো থেকে সেল কালচার করতে পারবে না। তো সেই টিস্যুগুলো আলাদা মানে সেল মানে অর্গানটাকে আলাদা করে, মনে করে এখানে আমরা নিয়ে আসলাম সে একটা অর্গান, ফর এক্সাম্পল এটা লিভার। তারপর কি করা হবে? তুমি জানো যে লিভার এখানে কি, এখানে কি আছে? অসংখ্য সেলের সমন্বয়ে এটা একটা টিস্যু, তাই তো? তাই না? এই লিভারে আমরা ছোট একটা অংশ নিতে পারি, পুরো লিভারটাও। এটাকে পরবর্তীতে কি করা হয়? এটা অবশ্যই একটা স্টেরাইল কন্ডিশনে করতে হবে। কিছু এখানে স্যালাইন নিতে হয়, কিছু মিডিয়া, কিছু স্যালাইন এখানে নিয়ে এটাকে আস্তে আস্তে স্ম্যাশ করা হয়। এবং এইখানে স্ম্যাশ করার জন্য এখানে কিছু রিয়েজেন্ট ইউজ করা হয়। একটা নাম হলো ট্রিপসিন। ট্রিপসিনের কাজ কি বলতো? উৎসেচক স্যার। ট্রিপসিন কি? এটা এনজাইম স্যার, প্রোটিন নিয়ে করে। প্রোটিন প্রোটিন ভাঙে। ডাইজেশন। অর্থাৎ একটা প্রোটিনের যে পেপটাইড, পেপটাইড বন্ড, সেগুলোকে ভেঙে ফেলে। আর একটা হলো কোলাজিনেজ বলা হয়, কোলাজিনেজ, এটা আবার একটা এনজাইম। এটাও কি করে? এক সেলের সাথে আরেক সেলের যে জয়েন্ট, এটাকে ভেঙে দেয়। সো ট্রিপসিন এবং কোলাজিনেজ, এছাড়া আরেকটা ইউজ করা হয় ইডিটিএ, ট্রিপসিন ইডিটিএ ইউজ করা হয়। তো সেল কালচারের ক্ষেত্রে পরে ইউজ করা হয়। তো কোলাজিনেজ, ট্রিপসিন এগুলো যদি দিয়ে এখানে এই সেলের এখানে একটা কনসেন্ট্রেশনে দিয়ে এটাকে স্ম্যাশ করা হয়, স্ম্যাশ করে এটাকে আবার একটু ফিল্টার করা হয়। একটা 0.2 মাইক্রনের অথবা 0.2 না, এটা তো বেশি ছোট হলো, 100 মাইক্রনের ফিল্টার, স্টেরাইল ফিল্টারে এখানে এটাকে ফিল্টার করা হয়। ফিল্টার করে এখানে এটা কি করা হয়? তখন এটা কি হয়? এরা সিঙ্গেল সেল হয়ে যায়। কারণ তোমরা জানো যে আমাদের যে কোনো একটা বডির যে সেলের সাইজ গুলো অনেকটা 60, 70, 80 বা এরকম মাইক্রনের। সো এই ফিল্টার দিয়ে এরা পাস হয়। হ্যাঁ, পাস হইলে তখন কি হয়? এই সিঙ্গেল সেল গুলো কালেক্ট করা হয়, কালেক্ট করে একটা সেল কাউন্ট করা হয়। তোমরা সেল কাউন্টের নাম তো শুনছো নাকি? সেল কাউন্ট, হেমোসাইটোমিটার একটাই আছে, যেটাতে সেল কাউন্ট করা হয়। তো সেল কাউন্ট করে একটা নির্দিষ্ট সংখ্যক সেল, ইন্ডিভিজুয়াল সেল, এটা বিভিন্ন একটা পেট্রি ডিশে হতে পারে, স্টেরাইল পেট্রি ডিশে, অথবা ফ্লাস্কে। হ্যাঁ, ফ্লাস্কে এইখানে কিছু মিডিয়া দিয়ে, তোমাদের বলেছিলাম কিনা জানি না, একটা নির্দিষ্ট মিডিয়া থাকে। অর্থাৎ আমাদের যে বডির যে একটা ফিজিওলজিক্যাল অর্থাৎ বডি ফ্লুইড, সেই ফ্লুইডের কাছাকাছি একটা মিডিয়া তৈরি করা হয়। সেই মিডিয়া দিয়ে এখানে এই যে আমরা যে সেলগুলো করলাম ইন্ডিভিজুয়াল, সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়, দিয়ে একটা একটা মানে হোমোজেনাইজ করা হয়, করে এটা ইনকিউবেটরে রেখে দেওয়া হয়। এটা ইনকিউবেটরে আবার স্পেসিফিক টেম্পারেচার থাকে। ইনকিউবেটরে এখানে কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই করা হয়, আর কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াতেও কার্বন ডাইঅক্সাইড থাকে। এটা ইনকিউবেটরে ক্লোজ
সিস্টেমে এটা রেখে দেওয়া হয়। হ্যাঁ, রেখে দিলে কি হয়, আস্তে আস্তে এই যে ইন্ডিভিজুয়াল সেলগুলো আছে, এই সেলগুলো এটার বটমে এটা অ্যাটাচ হয়। অ্যাটাচ হয়, অ্যাটাচ হলে তখন এগুলো অ্যাটাচ হওয়ার পরে এটা আরো 1 ঘন্টা, 1 দিন, 2 দিন পর এগুলো কি হয়, এই যে সেলগুলো একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরা মাল্টিপ্লাই করে। মাল্টিপ্লাই করে এরা এদের রিপ্রোডাকশন, দ্যাট মিনস এরা রেপ্লিকেশন হয়, সেল সেল ডিভিশন হয়, তাই না? সেল ডিভিশন হয়ে আস্তে আস্তে কি হয়, এই ফ্লাস্কটা কাভার করে ফেলে। কাভার করে ফেললে তখন এদেরকে, এটা যখন একদম পুরাটা কাভার হয়ে যায়, তখন এখান থেকে সেলগুলোকে এটা এদের থেকে সরানো হয়, আলাদা করে আবার এদেরকে অন্য একটা থেকে দুইটা ফ্লাস্কে নেওয়া হয়। তো এটা হলো সেল কালচার। এটাকে বলা হয় সেল কালচার। সো এই সেল কালচার করতে গেলে এটা সেল লাইন ডেভেলপমেন্ট করতে হয়। এরকম করে মনে করো সেল ডিভিশন হচ্ছে 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 এরকম 20, 30, 40, 50, 60 এরকম সেল, মানে একবার একটা থেকে যখন দুইটা হয় এটাকে বলা পাসেস। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম হয়ে অসংখ্য তুমি সেলকে এটা স্টক করে রাখতে পারো। পরবর্তীতে এই সেলে তুমি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো দিয়ে ট্রিটমেন্ট করে এদের ফিজিওলজি দেখতে পারো, এবং এই সেল থেকে সেল হারভেস্ট করে এখান থেকে তুমি আরএনএ এক্সট্রাকশন করতে পারবা, ডিএনএ এক্সট্রাকশন করতে পারবা। পরবর্তীতে বিভিন্ন ট্রিটমেন্ট করে এখানে জিন এক্সপ্রেশন দেখা যাবে, অনেক কিছু করা যাবে। সো এই ধরনের ফ্যাসিলিটিসটা থাকতে হয়। এই ধরনের ফ্যাসিলিটিস না থাকলে আমরা ইমিউনোলজি স্টাডি করতে পারবো না। এবং ফিশের ক্ষেত্রে এটা একটা প্রবলেম যে খুব বেশি সেল লাইন নেই। হ্যাঁ, সেল লাইন দ্যাট মিনস এই যে এটা লাইন বলা হয়, যখন এটা একটা ডেভেলপ হয়ে যায় তখন সেল লাইন বলা হয়। তো এটা নিয়ে পরবর্তীতে হয়তো যদি কখনো সুযোগ হয় আমি এটা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু এটা আমাদের আসলে কোর্সের বাইরে, সেজন্য বেশি কিছু এখানে বলতেছি না। তো এই 4টা মেইন প্রবলেমের কারণে ইমিউনোলজি, ফিশ ইমিউনোলজিতে অনেকটা পিছিয়ে আছে বা প্রবলেমে আছে। সো এগুলো আমরা যদি আস্তে আস্তে ডেভেলপ করতে পারি তাহলে আমরা ফিশ ইমিউনোলজি স্টাডি গুলো কন্টিনিউ হবে বা ডেভেলপ হবে। ঠিক আছে, এখানে কারো কোনো প্রশ্ন আছে? স্যার এটার নাম কি বললেন স্যার? যে 100 মাইক্রন একটা নাম বললেন স্যার, যে বোতল নাকি? 100 মাইক্রন, এটা জি স্যার। ফিল্টার, এটা একটা ফিল্টার। আচ্ছা স্যার, ফিল্টারের কাজ কি এখানে? ফিল্টারের কাজ হলো তুমি এটা এটা কয়েক ধরনের কাজ হয়। এটা ডিপেন্ড করে এই ফিল্টারের সাইজের উপরে। যদি ফিল্টারের সাইজ মনে করো 100 মাইক্রন, তার মানে কি 100 মাইক্রনের চেয়ে বড় কোনো কিছু এটা দিয়ে বের হতে পারবে না। আমার কিছু ফিল্টার আছে ডিপার্টমেন্টে, ভবিষ্যতে যদি ক্লাসরুমের লেকচার হয় তখন আমি তোমাদের দেখাতে পারবো। হ্যাঁ, তো 100 মাইক্রনের চেয়ে বড় হলে যেতে পারবে না। আর সেলগুলো 100 মাইক্রনের চেয়ে ছোট, সো এই সেলগুলো কি হবে, এদিক দিয়ে ফিল্টার দিয়ে বের হয়ে আসবে। তার মানে যদি দুইটা সেল এক জায়গায় জমা হয়ে থাকে, তাহলে এটা যদি এদিক দিয়ে পাস করি তখন এটা সিঙ্গেল সেল হয়ে এদিক দিয়ে বের হবে। বুঝতে পারছো? কারণ আমাদের সিঙ্গেল সেল দরকার। সেল কালচার করতে গেলে আমাদের সিঙ্গেল সেল দরকার। এখানে যদি জমা হয়ে থাকে, অনেকগুলো টিস্যু হয়ে থাকে, সে টিস্যু সেটা ডেভেলপ হবে না, সিঙ্গেল সেল দরকার। সেই জন্য আমরা ফিল্টার করি। আরেকটা হলো যে ফিল্টার সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আবার এর থেকে বের হতে পারবে না, তার মানে এটা ক্লগ হয়ে যাবে, তাই না? আবার কিছু কিছু ফিল্টার সাইজ আছে, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ফিল্টার গুলো ইউজ করা হয় সেক্ষেত্রে 0.22 মাইক্রন বলা হয়। কারণ 0.22 মাইক্রন মানে ব্যাকটেরিয়ার সাইজ এর চেয়ে বড়, 0.22 চেয়ে বড়, কিন্তু একের চেয়ে ছোট। সো সেই জন্য ছোট সাইজের ফিল্টার ইউজ করা হয় যাতে ব্যাকটেরিয়া পাস হতে না পারে, স্টেরাইল করার জন্য। আবার 5 মাইক্রন, 0.4 মাইক্রন, এটা ডিপেন্ড করে তোমার পারপাজের উপরে। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখি। তাহলে এখন আমরা যে আমাদের অনেকগুলো প্রবলেমের মধ্যে আমরা কিছু প্রবলেম সলভ করতে পারি এই জেনোমিকের মাধ্যমে, প্রোকালচার জেনোমিক স্টাডি করে আমরা কিছু প্রবলেম দূর করতে পারি। বিশেষ করে সাউন্ড হচ্ছে স্যার একটা, সরি স্যার। সাউন্ড হচ্ছে? বাতাসের সাউন্ড স্যার, বড় সাউন্ড হচ্ছে। ফ্যানের হয়তো আছে। বাইরে একটা পাখির শব্দ আসতেছিল।
এখন আসতেছে এখন আর নেই স্যার। না? আসলে তাহলে জানালাটা অফ করে দেব। আচ্ছা, যেটা বলছিলাম যে জেনোমিকটা আমাদের ইমিউনোলজিতে হেল্প করতে পারে। প্রথমত কি করতে পারে? ফার্স্ট ওয়ান, অ্যাক্সিলারেশন অফ পেস অফ ইমিউনোজিন ডিসকভারি। হ্যাঁ, অর্থাৎ ইমিউনোজিন ডিসকভারিটাকে আমরা এটা স্পিডি করতে পারে। জেনোমিক, দ্যাট মিনস যদি আমরা এখন মনে করো একটা জিন, যেমন একটা জিনের নাম আমরা যদি বলি TLR3, এই একটা জিন TLR3, TLR3 এই জিনটা, এটা ফর এক্সাম্পল এটা হলো জেব্রা ফিশের কথা যদি বলি, যেটা জেব্রা ফিশের, হ্যাঁ, TLR3। এখন আমরা কি করতে চাই? আমরা আমাদের এই যে কি বলে সঙ্গীতার যেটা মনে করো থিসিসের কাজ, চান্দা মাছ। হ্যাঁ, এখন চান্দা মাছের আমরা, এটা এক্সাম্পল, হ্যাঁ, চান্দা মাছের আমরা TLR3 আছে কিনা এটা আমরা আইডেন্টিফাই করব, বা থাকলে সেটার এক্সপ্রেশনটা কেমন সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে আমাদের চান্দা মাছের তো জিন TLR3, এইটা যে কোনো একটা জিন নিয়ে কাজ করতে গেলে এটা কি হয়? পিসিআর তোমরা পড়েছো তাই না? পিসিআর জি স্যার। পিসিআর পড়েছো, তো পিসিআর করতে হয়। পিসিআর করতে গেলে কি লাগে? ডিএনএ এক্সট্রাক্ট করতে হয়। ডিএনএ লাগে, আর একটা মূল যেটা জিনিস লাগে প্রাইমার, তাই না? স্যার স্যার ডিএনএ প্রাইমার লাগবে স্যার। প্রাইমার ছাড়া তুমি কিছুই করতে পারবে না। এবং সেই প্রাইমারটা কি? প্রাইমারটা হলো যেমন তোমার এই যে জেব্রাফিশের যে ডিএনএ, ফর এক্সাম্পল এটা ডিএনএ, যদি জিন এক্সপ্রেশন দেখতে গেলে আমাদের আরএনএ লাগবে, আমরা যাই হোক, কিন্তু আরএনএটা পরবর্তীতে এটা সিডিএনএ করা হয়, তোমরা জানো হয়তো। তো এটা ডিএনএ, এবং এই ডিএনএ টা কি করবে? এই TLR3 এটা একটা প্রাইমার থাকবে, সেই প্রাইমার একটা ফরওয়ার্ড প্রাইমার, এটা এখানে বাইন্ড করবে, আর একটা রিভার্স প্রাইমার এখানে বাইন্ড করবে, তাই তো? তো এটা বাইন্ড করবে, কিন্তু এই প্রাইমারের সিকোয়েন্সটা কমপ্লিমেন্টারি টু দিস সিকোয়েন্স, তাই না? এটা এটা কমপ্লিমেন্টারি, আর এটা হলো এটার কমপ্লিমেন্টারি, তাই না? তো আমাদেরকে কি করতে হবে? অর্থাৎ যদি আমরা এই ডিএনএ যে সিকোয়েন্স, এটা যদি আমাদের জানা না থাকে বা ডেটাবেজে না থাকে, তাহলে কিন্তু এই প্রাইমারটা আমরা ডিজাইন করতে পারবো না। পারবো? না স্যার। এখন আমরা যদি এই জেব্রাফিশের যে প্রাইমার, সেই প্রাইমারটা আমরা যদি এই চান্দা মাছের এখানে ইউজ করি, হ্যাঁ, চান্দা মাছের এখানে ইউজ করি, তো এই প্রাইমার তো এখানে মনে করো 15-20 নিউক্লিওটাইড এখানে, তো এখানের সাথে এটা কিন্তু মিল থাকতে হবে, এখানে মিল থাকতে হবে। যদি আমাদের এখানে চান্দা মাছের এখানে যদি মিল না থাকে, অর্থাৎ চান্দা মাছের ডিএনএ এর সাথে যদি জেব্রাফিশের ডিএনএ, অর্থাৎ যে অংশটাতে তোমরা জানো মনে হয় কোডিং নন কোডিং রিজিয়ন, তাই না? অর্থাৎ একটা ডিএনএ অংশ থাকে, একটা কোডিং রিজিয়ন থাকে, হ্যাঁ, কিছু নন কোডিং রিজিয়ন থাকে। অর্থাৎ এই যে প্রাইমারটা যেখানে বাইন্ড করবে সেটা অবশ্যই কোডিং রিজিয়নে হতে হবে, এবং সেই কোডিং রিজিয়নটা, হ্যাঁ, একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড, রিভার্স, যেটা ফরওয়ার্ড এবং রিভার্স, সেই দুইটা কোডিং রিজিয়ন যদি চান্দা মাছের সাথে, হ্যাঁ, জেব্রাফিশের যদি মিল থাকে, মাঝখানে যদি অমিলও থাকে কোনো সমস্যা নেই, মাঝখানে যদি পুরাটা অমিল থাকে সমস্যা নেই, কিন্তু এই দুইটা জায়গায় যদি মিল থাকে তাহলে এই প্রাইমারটা এখানে বাইন্ড করবে, এটা এখানে বাইন্ড করবে, এবং এরা আস্তে আস্তে এরা এলongation হবে, অর্থাৎ এগুলো বাইন্ডিং হবে, অর্থাৎ তুমি সেটার সিকোয়েন্সটা পাবা। কিন্তু যদি এখানে মিল না থাকে তাহলে সেটা হবে না, অর্থাৎ এই প্রাইমারটা কাজ করবে না। সেই জন্য কাজ না করাটাই হলো স্বাভাবিক, এবং এটাই ইন মোস্ট কেসেস হয়। যদি ভেরি ক্লোজ ফিশ না হয় তাহলে একই প্রাইমার দিয়ে দুইটা ফিশের তুমি পিসিআর করতে পারবে না। যেমন স্যামন এবং ট্রাউট, এদের স্যালমনিড বলা হয়, এদের ক্ষেত্রে অনেক অনেক জিন আছে যেগুলোর সিকোয়েন্সটা অনেক ক্ষেত্রেই একই রকম, এবং একই প্রাইমার দিয়ে দুইটা কাজ করা সম্ভব। সেরকম ভাবে ওরকম ক্লোজ কোন স্পিসিস থাকে সেগুলো কাজ করা সম্ভব। এখন এই চান্দা মাছের তো আমাদের এটার জিনোমটা জানা নেই, তাহলে কি করতে হবে? চান্দা মাছের হোল জিনোমটা সিকোয়েন্স করতে হবে, তাই না? এবং সেটা তোমরা জানো যে একটা
অর্গানিজমের হোল জিনোম সিকোয়েন্স করা অনেক মানে এক্সপেন্সিভ এবং সময় সাপেক্ষ। যেমন তোমরা জানো যে কয়েক বছর আগে ইলিশের হোল জিনোমটা হয়ে গেছে, তাই না? তোমরা জানো না এটা? জি স্যার। জি স্যার। এটা হয়ে গেছে। তো আমরা এখন ইলিশ নিয়ে অনেক কাজ করতে পারি, চাইলে আমরা ইলিশের অনেক ইমিউনোলজিক্যাল অনেক জিন এক্সপ্রেশন আমরা দেখতে পারি। ইলিশের কোন জিনের এক্সপ্রেশনের জন্য টেস্ট ভালো হয় আমরা সেটাও দেখতে পাবো চাইলে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কিছু জিনকে টার্গেট করতে হবে। কিছু জিনকে, যেমন ফর এক্সাম্পল TLR3, এই জিনটাকে আমরা টার্গেট করে আমরা এটাকে ইলিশের জিনোমে এটাকে আমরা ব্লাস্ট করব, যেটা মানে মিলিয়ে দেখা। ব্লাস্ট করে প্রথমে আমরা কাছাকাছি কিছু একটা পাবো। জিনোম সার্চে একটা টুল আছে, সেই টুল ইউজ করে তোমরা মানে জিন সার্চ করতে পারো, জিন ডিসকভারি টুল। সেটা করে যদি সিকোয়েন্সটা জানা থাকে তাহলে দেখাবে যে এই ইলিশের এই অংশটা TLR3 এর জন্য TLR3 জিন। তখন আমরা নিজেরা চাইলে এই জিনোমের এই অংশ থেকে ইচ্ছামতো আমরা এখানে প্রাইমার ডিজাইন করতে পারি। প্রাইমার ডিজাইন করে সুবিধাজনক জায়গায় প্রাইমার ডিজাইন করে আমরা PCR করতে পারি। এবং আমরা যদি জিন এক্সপ্রেশন দেখতে চাই, কারণ জিন এক্সপ্রেশন দেখতে গেলে আমাদের RNA লাগে, তো আমরা কি করতে পারি, RNA এক্সট্রাকশন করতে পারি। প্রসিডিউর আছে, ইজিলি যে কোনো টিস্যু নিয়ে আমরা সেখান থেকে RNA এক্সট্রাকশন করতে পারি। সেই RNA থেকে আমরা cDNA করতে পারি এবং cDNA ইউজ করে PCR করতে পারি। কারণ তোমরা জানো PCR করতে গেলে DNA দরকার, RNA দিয়ে PCR করা যায় না। সো cDNA করতে পারি এবং সেখান থেকে PCR করে আমরা জিন এক্সপ্রেশন দেখতে পারি। তো আমরা যদি জিনোমিক্সটা আমরা যদি জানি, কোন জিনোম যদি জানি, তাহলে আমরা সেটা ইজিলি যে কোনো জিন আমরা ডিসকভার করতে পারবো। এটা একটা গেল, যে কোনো ফিশের ক্ষেত্রে হতে পারে, আমরা হোল জিনোমটা জেনে আমরা এটা করতে পারি। এটা একটা মানে অন্যতম কারণ। আরেকটা যেটা হতে পারে, জিনোম সার্চ করতে পারি আমরা। যেমন আমরা চান্দা মাছের কোনো কাছাকাছি কোনো ফিশের, চান্দা খুব ভেরি ক্লোজ কোনো, যেমন স্যামন ট্রাউটের ক্ষেত্রে যে জিনটা আমাদের প্রাইমার জানা আছে, আমরা ট্রাউটে ইউজ করতে পারি। সেরকম আমরা চান্দা ইউজ করতে চাই, চান্দা মাছের খুব ক্লোজ কোনো স্পিসিসের যদি এই জিনটা আমাদের জানা থাকে, TLR3 বা যে কোনো জিন যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ওই জিনের সিকোয়েন্সটা ইউজ করে আমরা এটা চান্দা মাছের প্রাইমারটা ডিজাইন করে ট্রাই করে দেখতে পারি কাজ করে কিনা। এটা একটা ইনডাইরেক্ট একটা ওয়ে অফ ডুইং জিন সার্চ। ঠিক আছে? তো এটাও জিনোমিক্সের একটা অংশ। সো আমাদের জিনোমিক্স এভাবে হেল্প করতে পারে। এই যে কথাগুলো বললাম এখানে, এই কথাগুলো এখানে বলা আছে। তো যেটা বললাম, ওই যে একটা মাছ থেকে আরেকটা মাছ, এটাকে বলা হয় সিকোয়েন্স হোমোলজি। তো সিকোয়েন্স হোমোলজি কিন্তু এটা সবসময় কাজে লাগবে না, কারণ যদি ভিতরে অনেক ডিফারেন্স থাকে ওই জিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটাকে আমরা জিনটা আইডেন্টিফাই করতে পারবো না। সেজন্য আমাদের যেটা অনেক সময় আমরা কি করি, যে জিনটাকে জিন লাইব্রেরি তৈরি করা হয়, বা DNA লাইব্রেরি। তোমরা জানো ব্যাকটেরিয়াল, কি যেন বলা হয়, ব্যাক মানে কি? এই ব্যাক কি বলা হয়? ব্যাকটেরিয়াল নাকি আরেকটা? ব্যাক লাইব্রেরি। আমি জানতার এটা ভুলে গেছি, বলো তো কি? কেউ একজন মনে করতে পারো? The bacterial artificial chromosome. The bacterial artificial chromosome libraries. ল্যাবে এটা কি করা হয়। তো এটা ল্যাবে লাইব্রেরি তৈরি করা হয়।
তো এইটা যদি আমরা এই ক্রোমোজোমাল লাইব্রেরি তৈরি করতে পারি, তৈরি করে এটা অ্যাভেলেবল যে লাইব্রেরির সাথে মিলিয়ে স্পিসিসের এগুলো আমরা ক্লোনিং করতে পারি। ক্লোনিং করা যেমন এটা সাধারণত প্লাজমিডের মাধ্যমে করা হয়। প্লাজমিডে তোমরা জানো যে একটা তোমার যে জিনটা ফর এক্সাম্পল TLR3 সেটা আমরা এখানে ক্লোন করতে পারি TLR3। তো এটা করে এটাকে আমরা এটা লাইব্রেরি একটা অনেক মানে জমা করে রাখতে পারি, অনেক ক্লোনিং করে এগুলো আমরা প্রচুর পরিমাণে সিনথেসিস করে এটা রাখতে পারি এবং এগুলো দিয়ে আমরা স্টাডি করতে পারি, জিনের ফাংশন স্টাডি করতে পারি। যেমন এই জিনটা আমরা, তো এই প্লাজমিডটা যদি আমরা কোনো একটা অ্যানিমেলে ইনজেক্ট করে দেই, অ্যানিমেলে যদি ইনজেক্ট করে দিই তাহলে যে অ্যানিমেলের ফর এক্সাম্পল অন্য একটা মাছের যার TLR3টা নেই, তো আমরা যদি তাকে TLR3টা ইনজেক্ট করে দিতে পারি তাহলে সেই TLR3 যে ফাংশন এই অ্যানিমেলের মধ্যে বা এই ফিশের মধ্যে সেই ফাংশনটা আমরা দেখতে পারবো, মানে ফাংশনটা স্টাডি করতে পারবো। যে কোনো অ্যান্টিভাইরাল জিন যদি আমরা এরকম ক্লোন করে এই প্লাজমিডটাকে যদি আমরা ইনজেক্ট করে দিতে পারি, এটা হলো সাম সর্টস অফ থেরাপিউটিক্স। ভ্যাকসিনেশনটাও এভাবে অনেক ক্ষেত্রে হয়, ভ্যাকসিনেশনটাও এভাবে আমরা করতে পারি। কোন একটা জিন টার্গেট জিনকে করে আমরা ইনসার্ট করে দিয়ে সেটা এই জিনটা তখন অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ শো করবে। এটা ইজিলি করতে পারি। আচ্ছা, সেকেন্ড অপরচুনিটি যেটা জেনোমিক্স আমাদেরকে প্রোভাইড করতে পারে, সেটা ইমপ্রুভড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ ইমিউন সিস্টেম হ্যাজ রি-ইভলভড অ্যাজ ভার্টেব্রেট জিনোম হ্যাজ। তোমরা জানো যে আগের ক্লাসে মনে বলেছি যে ডুপ্লিকেশন, অর্থাৎ জিন ডুপ্লিকেশন হয়, জিন ডুপ্লিকেশন হয় এবং মিউটেশন হতে পারে, রিঅর্গানাইজড হতে পারে ওভার 500 মিলিয়ন ইয়ার্স অফ ইভলিউশন। অর্থাৎ তোমরা জানো যে অ্যানিমেল বা যে কোনো অর্গানিজম তারা ইভলিউশন হচ্ছে, অর্থাৎ বছরের পর বছর ইভলিউশন হচ্ছে, ইভলিউশন হয়ে এবং অনেক সময় কি হয় যে ক্রোমোজোমাল ডুপ্লিকেশন হয়। তোমরা জানো আমাদের বডিতে 2 সেটস অফ ক্রোমোজোম থাকে, তাই না? 2 সেট, অর্থাৎ একই জিনিস ডুপ্লিকেট থাকে, তাই না? এটা জানো তো তোমরা? জি স্যার। সব জিনিস ডুপ্লিকেট থাকে, জিন না মানে ক্রোমোজোম ডুপ্লিকেট থাকে, কিন্তু জিনের কিন্তু ডুপ্লিকেশন হয় না, ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয়। সো এখানে কি বলে, এই ডুপ্লিকেশনের সময় অনেক সময় কি হয়, কিছু রিঅর্গানাইজড হতে পারে, কিছু কিছু ক্রোমোজোমের যে স্ট্রাকচার সেক্ষেত্রে কিছু মিউটেশন হতে পারে, কিছু মিউটেশন হতে পারে। মিউটেশনের মধ্যে কি হতে পারে যে ইনসারশন, ডিলিশন তোমরা জানো, সেগুলো হতে পারে। তো সেগুলো যখন হয় তখন অনেক চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল একটা জিনের এক্সপ্রেশন 50 বছর আগে সেটা ছিল, একটা জিন একটা ফিশে ছিল, তো এখন 50 বছর পরে সেই জিনটা নাও থাকতে পারে। হ্যাঁ, ইভলিউশনের মাধ্যমে এটা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যেতে পারে, অথবা তার ফাংশনটাও চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আমরা পড়েছি যে TLR4 ফিশে নেই। কেন নেই? হয়তো বা এটা যখন ডুপ্লিকেশন হয়েছে, জিন ডুপ্লিকেশন, তখন মিউটেশন হয়ে বা কোনো রিঅর্গানাইজ হয়ে এই জিনটা আস্তে আস্তে হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো আমরা যদি জেনোমিক্সটা স্টাডি করি তখন আমরা দেখতে পারবো যে এই ধরনের অ্যাক্টিভিটিস বা এই ধরনের প্রপার্টিস আছে কিনা, সেগুলো দেখে আমরা সেই অনুযায়ী ডিজাইন করতে পারবো। এখন ফিশে যেহেতু TLR4 নেই, তো আমরা TLR4 নিয়ে কাজ করতে পারবো না, তাই না? সেই জন্য আমাদেরকে TLR4 এর অল্টারনেটিভ কি জিন আছে ফিশে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, হ্যাঁ, প্রপার্টিস দেখতে পারি। সো এগুলো এভাবে হেল্প করে। আবার বলা হয়েছে যে there are thought to have been 2 rounds of genome modification early in the vertebrate evolution, 2 রাউন্ড অর্থাৎ 2 টাইমস এটা ইভলিউশন হয়েছে following the emergence of jawless fish but before the appearance of cartilaginous and bony fish। অর্থাৎ জলেস ফিশ ছিল তো অনেক আগে, তোমরা জানো সেগুলো অনেক এনশিয়েন্ট ফিশ, তাদের সময়ে 2 রাউন্ড অফ হোল জিনোম ডুপ্লিকেশন হয়েছে। তো হোল জিনোম ডুপ্লিকেশন, যে কোনো কিছু ডুপ্লিকেশন হতে গেলে ডুপ্লিকেশনের সময় অনেক চেঞ্জ হয়,
তাই না? রিঅর্গানাইজড হতে পারে, চেঞ্জ হতে পারে, এবং পরবর্তীতে কার্টিলেজিনাস এবং বনি ফিশ হয়। এবং numerous taxa including some fishes but subsequent additional duplication events that have evolved either the whole or parts of the genome. পরবর্তীতে যে ডুপ্লিকেশন হয়েছে সেগুলো হোল জিনোমও হতে পারে অথবা পার্টস অফ দ্য জিনোম। পার্টস অফ দ্য জিনোম যদি ডুপ্লিকেশন হয় সেক্ষেত্রে তোমরা কি আমার কথাগুলো বুঝতেছো? ডুপ্লিকেশনটা কি? হ্যাঁ জি স্যার। ডুপ্লিকেশন প্রথমে তো হোল জিনোমটা ডুপ্লিকেশন হলো, পরবর্তীতে আরো কিছু ডুপ্লিকেশন হয়েছে যেগুলো হোল জিনোমও পার্টও হতে পারে, যেটা পুরো অংশটা না হয়ে একটা অংশ ডুপ্লিকেশন হলো, যার ফলে কি হয় কিছু কিছু জিনের ক্ষেত্রে কিছু কিছু জিনের এটা ডুপ্লিকেশন হয়ে যায়। অর্থাৎ যেমন মনে করো টিএলআর, হ্যাঁ টিএলআর তো অনেকগুলো আছে, 20-22টা আছে। কিছু কিছু মাছে, যেমন মনে করো তেলাপিয়াতে বা অন্য কিছু কিছু মাছে এই কিছু কিছু টিএলআর এটা ডুপ্লিকেট থাকে। হ্যাঁ ডুপ্লিকেট হতে পারে, সেটা হতে পারে যে জিন ডুপ্লিকেশনের সময়, মানে জিনোমের ডুপ্লিকেশনের সময়। যেহেতু জিনোম এই অংশটা হলো, তো এই অংশে যদি কোনো জিন থাকে সেই জিনগুলো ডুপ্লিকেট হয়ে যেতে পারে। আর জিনোম অফ ফিশ হ্যাভ অ্যাডাপ্টেড টু দিস ইভেন্টস ইন ওয়েজ দ্যাট হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য ডিফারেন্সেস বিটুইন দেয়ার ইমিউন সিস্টেম। তো এই যে আমাদের যে জিনোমটাও, সেই জিনোমটাও ওইভাবে অ্যাডাপ্টেড, হ্যাঁ ডিফারেন্সেস বিটুইন দেয়ার ইমিউন সিস্টেম। কারণ ইমিউন সিস্টেম যখন কাজ করবে তখন এদের মধ্যে কিছু হয়তো, যেহেতু ডুপ্লিকেট হয়ে গেলে কোন অংশটা, একটাকে আমরা যদি এ বলি আর একটাকে যদি বি বলি, হ্যাঁ তাহলে এক এক ধরনের ফাংশন শো করতে পারে, এবং সেইটা জিনোমের এটার ফলে অ্যাডাপ্টেড। কারণ যদি একই ফাংশন হয় তাহলে তাদের মধ্যে কিছু কনফ্লিক্ট হতে পারে, কিছু কনফ্লিক্ট হতে পারে, ইন্টারনাল কনফ্লিক্ট। এবং অনেক সময় সেই ধরনের কনফ্লিক্ট হয়ে যার ফলে কি হয় কিছু ডিজিজ হয়। তোমরা জানো যে অটো ইমিউনো ডিজিজ, আমি বলেছি আগে অনেকবার, হ্যাঁ অটো ইমিউনো ডিজিজ, অর্থাৎ এই জিনগুলোর এক্সপ্রেশন তখন কি হবে, যেহেতু বেশি আছে সো এদের এক্সপ্রেশনটা খুব বেশি হয়ে যেতে পারে। বেশি হওয়ার ফলে কি হতে পারে যে অল্প একটু কোনো ধরনের ইন্ডাকশন, অর্থাৎ অল্প রেসপন্স, মানে কি বলো কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল স্টিমুলেশন খুব অল্প হলেও সেক্ষেত্রে এই জিনের এক্সপ্রেশনটা বা রেসপন্সটা অনেক বেশি হতে পারে, যার ফলে বিভিন্ন প্রবলেম হতে পারে। তোমরা জানো যে যেমন যখন আমাদের জ্বর হয়, হ্যাঁ অনেক ব্যথা হয়, এটা কারণ হলো কিছু কিছু সাইটোকাইন এক্সপ্রেশন হয়। সো সাইটোকাইনের এক্সপ্রেশন যদি অনেক অনেক গুণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি পেইন আমরা ফিল করব, অনেক প্রবলেম আমাদের হবে, তাই না? সেগুলো ডিজিজ, অনেক সময় সেটা ডিজিজ আকারের রূপ নিতে পারে। যেমন অটো ইমিউন ডিজিজ, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, তারপরে অটিজম এই ধরনের প্রবলেমগুলো হতে পারে, সেগুলো অটো ইমিউন ডিজিজের ফলে। আচ্ছা, so in considering the benefits or problems of genome duplication, so genome duplication এর কিছু সুবিধাও আছে আবার কিছু প্রবলেমও আছে। the immune system may be a special case, so এই ক্ষেত্রে আমাদের যে ইমিউনো সিস্টেমটা সেক্ষেত্রে অনেক কিন্তু স্পেশাল একটা কেস, কিভাবে এদেরকে হ্যান্ডেল করবে, যে এই যে বেনিফিট আবার প্রবলেম সেগুলো কিভাবে এগুলোকে এই প্রবলেমগুলো সলভ করবে, সেগুলো ইমিউনো সিস্টেম ভালোভাবে সেগুলো হ্যান্ডেল করে। আচ্ছা, এটার দুইটা এক্সাম্পল আছে, একটাকে বলা হয় অ্যালিলিক এক্সক্লুশন। তোমরা অ্যালিলের নাম তো শুনেছো তাই না? অ্যালিল, জি স্যার। অ্যালিলিক এক্সক্লুশন হতে পারে। এক্সক্লুশন মিন্স তোমরা জানো যে অ্যালিলটা হলো যে একটা ক্রোমোজোমের, যে আমাদের ডুপ্লিকেট ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের একটা অংশ, তাই না? জিন যেটাকে বলি, একটা বৈশিষ্ট্য প্রদান করে। একটাকে আমরা যদি একই রকম হয় সেটাকে আমরা বলি হোমোলোগাস, আর যদি ডিফারেন্ট হয়, হ্যাঁ ডিফারেন্ট হলে আমরা কে বলি হেটেরোলোগাস বা গাইনাস নাকি হেটেরোগাইনাস নাকি হেটেরোজাইগাস বলে, তাই না? সো এই এলিল, এখন মনে করো আমরা যদি কোনো একটা কারণে সেটা একটা ডমিনেন্ট, বা তোমরা জানো কিছু রিসেসিভ ডমিনেন্ট হয়, তাই না? তো
কখনো এটা ডমিনেন্ট হতে পারে, কখনো রিসিসিভ হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এই কিছু কিছু সময় আমরা চাইলে আমরা কোন একটা এলিলটাকে এক্সক্লুড করতে পারি। এক্সক্লুড করলে সেটা আমরা কন্টিনিউয়াস সেটা কি বলে সেটার এক্সপ্রেশনটা পেতে পারি, এরকম হতে পারে। এই ধরনের একটা ঘটনা ঘটে হলো, তোমরা জানো যে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিন কিছু স্ট্রাকচার আছে যেটা বলা হয় যে বি ডি যে সেগমেন্ট, কিছু সেগমেন্ট আছে, হ্যাঁ, এবং এটা এই সেগমেন্ট দ্যাট এনকোড দ্য বাইন্ডিং সাইটস অফ বি এবং টি সেল রিসেপ্টর। বি এবং টি সেল এখানে তোমরা একটু ক্লিয়ার না, বাট এখানে কিছু রিজিয়ন আছে। কারণ তোমরা জানো যে এখানে এখানে যে কি বলে ডোমিনেন্ট বা রিসিসিভ এগুলো ডিপেন্ড করে যে ওই জিনটা মাদার থেকে আসলো নাকি ফাদার থেকে আসলো, মানে প্যারেন্টস থেকে তো আসে, তাই না? এগুলো এগুলোর উপর ডিপেন্ড করে। সো এইখানে কিছু অংশ আছে, কিছু রিসেপ্টর, এগুলো তো রিসেপ্টর, টি সেল রিসেপ্টর, এগুলো কিছু কিছু আছে যারা বাইন্ডিং এর মানে কার সাথে বাইন্ড করবে, হ্যাঁ, সেগুলোর উপর নির্ভর করে। বাইন্ড করাটা নির্ভর করে হলো এই স্ট্রাকচারের উপরে, সেটা কি এই মায়ের থেকে আসলো না বাবা থেকে আসলো, এটার উপরে। তো এই স্ট্রাকচারটা পরিষ্কার বোঝানোর যেত যদি একটু ক্লিয়ার হতো, এটা একটু আনক্লিয়ার। তোমরা যদি একটু ক্লোজলি খেয়াল করো, যেমন এটা হলো ম্যাটারনাল ক্রোমোজোম, তাই না? ম্যাটারনাল ক্রোমোজোম, এটা হলো প্যারেন্টাল ক্রোমোজোম, অর্থাৎ এটা আসতে হলো মা থেকে, এটা আসছে বাবা থেকে। এবং এই যে কালার গুলো তোমরা যদি একটু খেয়াল করো, তিন ধরনের কালার। এখানে এটা 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 রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এখানে যেমন কিছু স্ট্রাকচার আছে, এখানে আলফা আলফা, গামা গামা, বিটা বিটা, এরকম। এই দেখো এখানে দেখো দুইটা কালার, এইরকম দুইটা কালার। তো একটা মা থেকে একটা বাবা থেকে দুইটা এসে এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। পরবর্তীতে যখন জিন আবার রিঅ্যারেঞ্জমেন্ট হয়, সেই ক্ষেত্রে জিন রিঅ্যারেঞ্জমেন্টের সময় এই যে বি সেলের উপরে যে অ্যান্টিবডি গুলো, সেই অ্যান্টিবডি গুলোর এখানে তোমরা স্ট্রাকচারটা যদি খেয়াল করো, এখানে কালার কোড দেখতে পাচ্ছ, এবং সেই কালার কোডটা ডিপেন্ড করে যে এটা কোন একটা যেমন এখানে এক্সপ্রেশন অফ রিসেপ্টর অফ সিঙ্গল স্পেসিফিসিটি ইন maintained by the process of allele exclusion involving B cell, the suppression of rearrangement and productive expression of all but one IG, IG light chain gene and all but one IG heavy chain gene. So IG immunoglobulin, heavy chain, light chain তোমরা এগুলো জানো, হ্যাঁ। তো এগুলো এই 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 রিঅ্যারেঞ্জমেন্টের ফলে কি হয়, যেমন এখানে ম্যাটারনাল হেভি চেইন, প্যারেন্টাল হেভি চেইন, এই রিঅ্যারেঞ্জমেন্ট গুলো হওয়ার ফলে তখন এইটা, হ্যাঁ, কোনো একটা মানে অ্যান্টিজেনকে সেটাকে অ্যান্টিজেনের সাথে বাইন্ড হতে পারে। যদি সেটা আগের অবস্থায় থাকতো, ফর এক্সাম্পল এটা বাইন্ড হচ্ছে না, আর যখন এটা জিন রিঅ্যারেঞ্জমেন্ট হয় তখন এটা বাইন্ড হতে পারে। এবং এই প্রসেসটাকে বলা হয় অ্যালিলিক এক্সক্লুশন। এটা বিভিন্ন প্রসেসে এটা হতে পারে। ফিশের ক্ষেত্রে allelic exclusion has been addressed experimentally in one of few models, খুব বেশি নয়, but has clearly been shown to operate in B cells of channel catfish. Channel catfish এর B সেলের ক্ষেত্রে এই allelic exclusionটা, এটা এক্সাম্পলটা দেখানো যায়, এবং এটা অবজার্ভ করা গেছে এই ফিশের ক্ষেত্রে। এবং এর ফলে কি হতে পারে, আমরা কোনো একটা অ্যান্টিবডি যদি ইনঅ্যাক্টিভ হয়, সেটাকে আমরা অ্যাক্টিভ করতে পারি। এটা বিভিন্ন প্রসেসে আমরা মানে সেল কালচার বা এইভাবেও আমরা ম্যানিপুলেট করে এটা করতে পারি অ্যালিলিক এক্সক্লুশন। এটা তোমরা একটু স্টাডি করতে পারো এটা নিয়ে, অ্যালিলিক এক্সক্লুশন। আর এখানে কিছু অনেক বেশি টেক্সট আছে, তোমরা যা সেটা তোমাদের থিওরি পড়ার জন্য। আর আরেকটা এক্সাম্পল আছে হলো মেজর হিস্টো কম্প্যাক্টিবিলিটি কমপ্লেক্স। এটার নামও তোমরা শুনেছো যে এটা এক ধরনের প্রোটিন কমপ্লেক্স। এবং এই প্রোটিন কমপ্লেক্সটা একটা ফিশের ক্ষেত্রে এটা দুই ধরনের আবিষ্কার করা হয়েছে, যে এমএসসি ক্লাস 1 এবং এমএসসি ক্লাস 2। হ্যাঁ, ক্লাস 1 এবং ক্লাস 2। ক্লাস 1 এবং ক্লাস 1টা সাধারণত এটা নিউক্লিয়েটেড সেল, যেগুলো আমাদের বডির বা ফিশের বডির যে সব সেলগুলো নিউক্লিয়াস আছে, সেই সেলগুলোর সারফেসে এদের প্রেজেন্ট, মানে এই সেল যাদের নিউক্লিয়াস আছে এদের সারফেসে এই
এমএসসি, এমএসসিটা এটা এটা আসলে একটা হেটেরোডাইমার, এমএসসি হেটেরোডাইমার একটা স্ট্রাকচার, এটা এক্সপ্রেস হয়। এটা হলো নিউক্লিয়েটেড সেলে, যে সব সেলে নিউক্লিয়াস আছে সেগুলোতে এটা এক্সপ্রেস হয়, এবং এটা এক্সপ্রেস হয়, এবং এটা ক্লাস 1 যেটা, সেটা আমাদের এর দুই ধরনের প্রপার্টিজ আছে। একটা হলো বডির কোনো একটা, এটা সেলফ অ্যান্টিজেন যেটাকে আমরা বলি, বডির যেটা যদি কোনো ধরনের বাই প্রোডাক্ট, সেলের কোনো বাই প্রোডাক্ট এটা তৈরি হয়, মানে কোনো সেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেখানে সেই বডির যে কোনো একটা পার্ট এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, এবং সেটাকে এই এমএসসি ক্লাস 1 এটা রিকগনাইজ করতে পারে। এটাকে বলা সেলফ অ্যান্টিজেন রিকগনিশন, এটা করতে পারে। আবার যদি কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোনো একটা পার্টিকল হয় অ্যান্টিজেন, সেটাকেও এটা রিকগনাইজ করতে পারে। রিকগনাইজ করার ফলে তখন কি হয়, এখানে সাইটোটক্সিক টি সেল, যেগুলো সাইটোটক্সিক টি সেল এসে সেটাকে, এই সেলটাকে নষ্ট করে ফেলতে পারে, কারণ রিকগনাইজ করতে পারে যেটা আনইউজুয়াল সেল, সো এটাকে নষ্ট করে ফেলে। অর্থাৎ সেল কিলিং এর ক্ষেত্রে এটা হেল্প করে। এটা হলো এমএসসি ক্লাস 1। আবার এমএসসি ক্লাস 2 যেটা, ক্লাস 2 আবার এটা সাধারণত যেটা এক্সপ্রেস হয় বিভিন্ন ইমিউনোসেল, যেমন ডেনড্রাইটিক সেল হতে পারে, তারপরে এনকে সেল, ম্যাক্রোফেজ, এইসব সেলে এই এমএসসি ক্লাস 2টা এক্সপ্রেস হয়। এবং এমএসসি ক্লাস 2টা এটা এটা কি করে, যেমন বিভিন্ন প্যাথোজেনের, যেমন এখানে যেটা হলো যে প্যাথোজেনের জেনিক অ্যান্টিজেন, অর্থাৎ যেটা ফরেন অ্যান্টিজেন, সেটাকে এটা রিকগনাইজ করে বা বাইন্ড করে। বাইন্ড করার পরে এই ক্লাস 2 সাধারণত এটা সেলস সুইচ মানে সিগন্যালিং এর ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ এইটা ফর এক্সাম্পল ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজে এটা এমএসসি ক্লাস 2, তো এটা একটা ব্যাকটেরিয়াল মলিকুলটাকে রিকগনাইজ করলো, পরবর্তীতে সে কি করবে, সিগন্যালটা পাঠাবে অন্য একটা ইমিউনোসেলকে, ফর এক্সাম্পল ডেনড্রাইটিক সেলকে এটা সিগন্যাল পাঠালো, এরপরে ডেনড্রাইটিক সেল থেকে অন্য ইমিউনোসেলে, এবং এভাবে একটা কমিউনিকেশন করে এরা এই ব্যাকটেরিয়াটাকে এটাকে ধ্বংস করে দেয় বা নষ্ট করে। এটা হলো এমএসসি ক্লাস 2। তো এই দুইটা আবার দুই ধরনের প্রোটিন এক্সপ্রেস করে, যেমন তোমরা মনে রাখবা এটা যে এমএসসি ক্লাস 2 এটা সিডি মিন্স হলো ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, CD8। হ্যাঁ, অর্থাৎ যখন এটা কাজ করে এখানে জিনের সাথে কি বলে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, তখন এই CD8 জিনটাকে এক্সপ্রেস করে। আর এমএসসি ক্লাস 2 যেটা, এটা CD4, হ্যাঁ, CD4 জিন এক্সপ্রেস করে। এটা মনে রাখা একটা সহজ হলো, দেখো এমএসসি ক্লাস 1 × 8 = 8, আর এখানে 2 × 4 = 8। সো এটা মনে রাখবা যে 2 4 1 8, 1 এক্সপ্রেস করে 4 8 CD8, আর এমএসসি ক্লাস 2 এক্সপ্রেস করে CD4। এটা মনে রাখার একটা ভালো উপায়। সো এইখানে যেটা এইটা এই যে এমএসসি ক্লাস 2, এটা যে মানে এমএসসি ক্লাস 1, এখানে দেখো সেলফ অ্যান্টিজেনকেও বাইন্ড করতেছে এবং আবার ফরেন অ্যান্টিজেনকেও বাইন্ড করতেছে। এখন এটা কিন্তু এমএসসি যেটা, এটা কিন্তু যে কোনো অ্যান্টিজেনকে এরা বাইন্ড করে না। মিজর হোস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এটা অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইমিউনোলজির ক্ষেত্রে। সো এই দুইটাকে যদি আমরা স্টাডি করতে পারি, পরে একটা ফিগার, এত টেক্সট এখানে দেখা, তোমরা এগুলো আসলে থিওরির জন্য পড়বা, এগুলো তো কিছু আমাদের আমি বলতেছি না, এখানে আরো অনেক টেক্সট আছে, জাস্ট তোমাদের পড়ার সুবিধার জন্য। এখানে আমরা যদি এমএসসি ক্লাস 1 এবং ক্লাস 2 এখানে দেখি, হ্যাঁ, এখানে যে পেপটাইড, কারণ যে কোনো অ্যান্টিজেনই হলো এটা অ্যান্টিজেন বাইন্ডিং, অ্যান্টিজেন যেহেতু প্রোটিন, পেপটাইড এটা বাইন্ড করতে পারে এমএসসি মলিকুল। আর তো এভাবে আমরা যদি এমএসসি এটাকে জানতে পারি, তাহলে আমাদেরকে আমরা কি বলে ইমিউনোলজির অনেক আমাদের হেল্প হবে, কারণ এই এমএসসি এই মলিকুল গুলো আমাদেরকে হেল্প করে ইমিউনোলজির ক্ষেত্রে।
আর এখানে যেটা একটা ফাইনাল স্লাইড, এটা জাস্ট হলো আমাদের কি কি করা উচিত তাহলে এখন। জেনোমিক্স এর সুবিধা আমরা যদি ইমিউনোলজিতে নিতে চাই তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরকে আহ, অনেক স্পিসিসের সাফিসিয়েন্ট নাম্বার অফ স্পিসিস আমাদেরকে জিনোম স্টাডি করতে হবে। ফিশ বায়োলজিকে আমাদের ডেভেলপ করতে হবে। তারপর আমাদের কিছু আছে, কিছু সেল কালচার ফ্যাসিলিটিস আমাদের বাড়াতে হবে। হুম এগুলো যদি আমরা করতে পারি, এবং আরেকটা জন্য হলো যে আমাদের কন্ডিকটিস অস্টিকটিস ফিশ আছে, প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ আর্লিয়েস্ট ডাইভারজেন্স, অর্থাৎ আমাদের যদি খুব মানে আমাদের অনেক প্রাচীন মাছ যদি আমরা পাই, তাদের যদি আমরা একটু জেনোম স্টাডি করতে পারি, একটা কার্টিলেজেনিয়াস ফিশ, একটা বনি ফিশ, ট্যাগনাথা, এগুলোর প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ যদি আমরা জিনোম স্টাডি করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে এটা ফিশ ইমিউনোলজিতে আমাদের অনেক হেল্প হবে, কাজে লাগবে, তাই না? এই সব জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর যেটা বললাম, সেল কালচার ফ্যাসিলিটিসটা বাড়াতে হবে, এবং ক্লোনাল সেল লাইন আমরা যদি ডেভেলপ করতে পারি। ক্লোনাল মিনস হলো, তোমরা জানো যে বি সেল এবং টি সেল, তাই না? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলো কিন্তু সেল। সো তোমরা জানো যে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, এবং তোমরা এটাও জানো যে একটা সময়ে একটা বি সেল থেকে একটা ধরনেরই অ্যান্টিবডি তৈরি হয়। হ্যাঁ, অর্থাৎ যখন কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তখন এক মানে এক ধরনের বি সেল থেকে, মানে অর্থাৎ একই সাথে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। এমন নয় যে একই সাথে একটা বি সেল থেকে একসাথে 5-7 ধরনের অ্যান্টিবডি তৈরি হলো, সেটা হবে না। অর্থাৎ একটা বি সেল থেকে একই সাথে একই রকমের ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবডি তৈরি হবে। সো আমরা যদি বি সেলের একটা ক্লোনাল, মানে একটা ক্লোন তৈরি করতে পারি, একটা সেল লাইন ডেভেলপ করতে পারি যেটা একটা নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে, সো তখন আমরা সেটা ইউজ করতে পারবো, তাই না? সো সেই জন্য আমরা ক্লোনাল বি সেল, টি সেল বা বি লিম্ফোসাইট, অথবা এদের পরবর্তী অন্য যে সাবসেট, ন্যাচারাল কিলার সেল বা ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, এগুলোর আমরা সেল লাইন ডেভেলপ করতে পারি, এবং সেগুলো দিয়ে আমরা স্টাডি করতে পারি। স্টাডি করে সেগুলো আমরা পরবর্তীতে, প্রথমে আমরা সেল কালচারে স্টাডি করে, দ্যাট মিনস ইন ভিট্রো স্টাডি করে, পরবর্তীতে আমরা ইন ভিভো স্টাডি করতে পারি, যেটা আমাদের সময় বাঁচাবে, তাই না? তো জি স্যার। এই ক্ষেত্রে অ্যাকোয়াটিক জেনোমিক্স একটা ট্রেমেন্ডাস একটা ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের ইমিউনোজেনেটিক্স এর ক্ষেত্রে। সো সো এটা একটা মানে আমাদেরকে এই লাইন নিয়ে কাজ করতে হবে। আর the broader impacts of aquatic genomics will then translate into improvements in aquaculture, অর্থাৎ আমরা যদি এগুলো জানতে পারি তাহলে আমরা সেগুলোকে we can translate these impacts to aquaculture, এবং better informed management of aquatic environment and resources, এটা আমাদের করা সম্ভব। সো এই জিনিসগুলো আমাদের করা দরকার। সো এইটুকুই হলো aquaculture genomics এর ইম্প্যাক্ট। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। জানি অনেক কোয়েশ্চেন আছে, অনেক মানে কমপ্লেক্স কথাবার্তা বলে ফেলছি, তারপরেও বলো দেখি। জি স্যার, একটু পড়াশোনা করলে হয়তো তখন অনেক কিছু বেরোবে স্যার। হ্যাঁ, একটু পড়তে হবে তোমাদেরকে, কারণ সবকিছু আসলে এই মানে একটা সিলেবাসে তোমরা যদি ভালো করে দেখো, এখানে ইমিউনোলজি, আবার ফার্মাকোলজি, আমি এখন ফার্মাকোলজি শুরুই করলাম আজকে শুরু। এরপরে আমাদের বড় একটা টপিক আছে, স্যার আজকে স্লাইডটা স্যার একটু দিয়েন স্যার, ভালো হবে স্যার। স্লাইড সব দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দেবো, কারণ এই একই স্লাইডে তোমাদের লাস্ট 3টা লেকচার ছিল, সেই জন্য এটা আমি শেয়ার করিনি, বাট ভিডিওটা তোমাদের দিয়ে দিয়েছি। আজকে এখানে যেহেতু শেষ, তো আমি তোমাদেরকে এই স্লাইড আজকে আপলোড করে দেবো। পরের ক্লাসে আমরা যেটা ঠিক আছে স্যার। পরের ক্লাসে আমরা ভ্যাকসিনেশন করবো। তো ভ্যাকসিনেশন নিয়েও 3-4টা লেকচার কমপক্ষে লাগবে। তো 6টা লেকচার চলে যাবে শুধু ইমিউনোলজির ক্ষেত্রে, এরপরে আসবে আবার ফার্মাকোলজি। মুশকিল হলো ইমিউনোলজির এত এত অংশ, এগুলো সবকিছু চাইলেও কভার করা সম্ভব না। সেজন্য অনেক কিছু, যেমন এমএসসি ক্লাস 1-2 এগুলো নিয়ে আমি অনেক মানে বড় একটা বা 2টা লেকচার দেওয়া সম্ভব, বাট সুযোগ আমার নেই, সেই জন্য সংক্ষেপে দিতে হচ্ছে।
উপরেও তোমরা স্টাডি করবা, স্টাডি করার সময় যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই তোমরা নোট করে রাখবা। এই আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? এই দুইজন না স্যার। দুইজন দেখি চলে গেছে, কাহিনী কখন চলে গেল এরা? অফলাইন হয়ে গেল? স্যার রেকর্ডিং এ বোঝা যাবে। রেকর্ডিং এ ওটা তো আর ওভাবে ধরা, যাই হোক এখন হয়তো কোনো প্রবলেম হয়েছে। জি ঠিক স্যার। আছে, তাহলে তোমরা ভালো থেকো। আচ্ছা স্যার। ওকে স্যার। বাই। নমস্কার স্যার।